রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ উপন্যাস গোরার প্রোট্যাগনিস্ট মানে কেন্দ্রীয় চরিত্র হল গোরা। আর এই উপন্যাসে আমরা তার এক গভীর আদর্শগত যাত্রার সাক্ষী হই। চলুন আজ আমরা দেখব কিভাবে একজন মানুষের বিশ্বাস, তার পরিচয়, এমনকি দেশপ্রেমের ধারণাও একেবারে আমূল পাল্টে যেতে পারে। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে এই প্রশ্নটা, কিভাবে একজন কট্টর মানে একনিষ্ঠ হিন্দু জাতীয়তাবাদী শেষে গিয়ে হয়ে উঠলেন একজন সর্বজনীন মানবতাবাদী। এই অসাধারণ রূপান্তরের রহস্যটা কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। গল্পের শুরুতে গোরার চিন্তাভাবনা ছিল ঠিক যেন একটা দুর্ভেদ্য দুর্গের মতো। তখন আমরা তাকে দেখি একজন অসম্ভব নিষ্ঠাবান আর গোঁড়া হিন্দু জাতীয়তাবাদী হিসেবে, যার বিশ্বাস ছিল একদম অটল, অনর। তো গোরা ঠিক কী ভাবতেন? তার মাথায় একদম পরিষ্কার একটা ধারণা ছিল। তিনি বিশ্বাস করতেন ভারতের মুক্তির একটাই রাস্তা, আর সেটা হলো কট্টর হিন্দু ধর্মের পথে ফেরা। শুধু তাই না, জাতপাতের মতো ব্যাপারগুলোকেও তিনি দেশের ঐক্যের জন্য খুব জরুরি মনে করতেন। তার চোখে ঔপনিবেশিক শাসন ছিল একটা বিষ, যা ভারতের সংস্কৃতি আর আধ্যাত্মিকতাকে নষ্ট করে দিচ্ছে। আর ব্রাহ্ম সমাজের মতো নতুন ধ্যানধারণাকে তিনি ভারতীয় পরিচয়ের জন্য একটা হুমকি ভাবতেন। মানে তার কাছে দেশপ্রেম আর হিন্দুত্ব দুটো যেন একই মুদ্রার এপিটোপিট। গোরার এই কথাটা তার তখনকার চিন্তাধারার একটা দারুণ উদাহরণ। তিনি আসলে বলতে চাইছেন কি, যে আগে সংস্কার নয়, আগে দরকার একতা। একটা অখণ্ড হিন্দু পরিচয়ের নিচে সবাইকে এক হতে হবে। ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে যদি একবার এক হওয়া যায়, তাহলে সমাজের বাকি পরিবর্তনগুলো ভেতর থেকেই আসবে। কিন্তু কোনো দুর্গই কি চিরকাল টিকে থাকতে পারে? একটা সময় তো দেয়ালে ফাটল ধরেই। এবার আমরা গোরার যাত্রার সেই পর্যায়ে যাব, যেখানে বইয়ে পড়া আদর্শের সাথে কঠিন বাস্তবের একটা মুখোমুখি সংঘর্ষ হয়। মজার ব্যাপার হল, গোরার আদর্শে প্রথম বড় আঘাতটা কোনো তাত্ত্বিক আলোচনা থেকে আসেনি, এসেছিল একেবারে মাটির কাছাকাছি গ্রামের কঠিন বাস্তব থেকে। চরঘোষপুর গ্রামে গিয়ে সে প্রথমবার বইয়ের পাতার বাইরে এসে আসল ভারতবর্ষকে দেখল, এক শোষিত, দুর্দশাগ্রস্ত, কুসংস্কারে ডুবে থাকা ভারতবর্ষ। এই অভিজ্ঞতাটা তার ভেতরটা একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর ঠিক এখানে তার বিশ্বাসের দেয়ালে প্রথম বড় ধাক্কাটা লাগে। ভাবুন একবার, যখন সে নিজের চোখে দেখল যে এক গরিব নাপিত পরিবার জাতের সব নিয়মকানুন ভেঙে একটা মুসলমান ছেলেকে আশ্রয় দিচ্ছে, তখন তার নিজের ভেতরটা তোলপাড় হয়ে গেল। তার মনে প্রশ্ন জাগল, আরে, যে মুসলমানকে অত্যাচার করছে তার ঘরে আমার জাত থাকবে, আর যে তাকে বাঁচাচ্ছে তার ঘরে আমার জাত যাবে? সে প্রথমবার বুঝতে পারল যে তার এতদিনের শেখা এই জাত, এই পবিত্রতার ধারণাগুলো আসলে কতটা ঠুনকো, কতটা অমানবিক। আর এই ঘটনাই তার মনে একটা প্রচণ্ড দ্বন্দ্ব তৈরি করে দিল। গোরার এই কঠোর, নিয়মকানুনে বাঁধা চিন্তাভাবনা ঠিক উল্টো দিকে ছিলেন তার পালক মা আনন্দময়ী। আনন্দময়ীর কাছে কোনো ধর্মীয় আচার বিচার বড় ছিল না। তার কাছে সবচেয়ে বড় ধর্ম ছিল ভালোবাসা। তার ওই নিঃস্বার্থ স্নেহ, জাত ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসার ক্ষমতা, এগুলোই গোরার বিশ্বাসকে প্রতিনিয়ত ভেতর থেকে প্রশ্ন করত। বলা যেতে পারে, আনন্দময়ী ছিলেন গোরার আদর্শের এক জীবন্ত প্রতিপক্ষ। গোরার এই পরিবর্তনে আরেকটা বিরাট ভূমিকা ছিল তার জীবনে আসা কিছু প্রগতিশীল, স্বাধীন চেতা নারীর। চলুন দেখি সুচরিতা আর ললিতার মতো চরিত্ররা কিভাবে তার চিন্তার জগতে একটা বিপ্লব নিয়ে এসেছিল। সুচরিতা আর ললিতা, তারা কিন্তু সেই সময়ের থেকে অনেক এগিয়ে থাকা নারী চরিত্র। তারা শুধু শিক্ষিতই নন, নিজেদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও একটুও ভয় পেতেন না। এই নারীদের আত্মবিশ্বাস, তাদের বুদ্ধি, তাদের ব্যক্তিত্ব, এগুলো গোরার পুরুষতান্ত্রিক আর পুরনো ধ্যান ধারণাকে সজোরে একটা ধাক্কা দেয়। আর এখানেই গোরার ভেতরের দ্বন্দ্বটা একেবারে চরমে ওঠে। ভাবুন যে ব্রাহ্ম সমাজকে সে তার আদর্শের শত্রু বলে মনে করে, সেই সমাজেরই একজন নারীর অর্থাৎ সুচরিতার প্রেমে পড়ে সে। এই প্রেম তার আদর্শ আর অনুভূতির মধ্যে এক বিরাট যুদ্ধ বাজিয়ে দেয়। সুচরিতার সাথে মিশে গোরা এই চরম সত্যটা উপলব্ধি করে। সে বুঝতে পারে নারীকে ছোট করে, দূরে সরিয়ে রেখে সে ভারতবর্ষের যে ছবিটা এঁকেছিল তা আসলে অসম্পূর্ণ আর দুর্বল।
এই উপলব্ধিটা দারুণভাবে দেখিয়ে দেয় কিভাবে নারী, ভারত এবং পৌরুষ নিয়ে তার ধারণাটা একেবারে গোড়া থেকে বদলে যাচ্ছিল। এবার আমরা গল্পের সেই মোড়ে পৌঁছচ্ছি, যেখানে একটা অবিশ্বাস্য সত্য সামনে আসার পর গোড়ার পরিচয়ে সেই মজবুত দুর্গটা একেবারে ভেঙে গুড়িয়ে যায়। উপন্যাসের সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে গোড়া তার হিন্দু ব্রাহ্মণ পরিচয় নিয়ে এতটা গর্বিত, এতটা সোচ্চার, তার নিজের আসল পরিচয়টা কি? ব্যাস, এই একটা সত্য, গোড়ার এতদিনের বিশ্বাস, তার জাত, তার ধর্ম, তার জাতীয়তাবাদের ধারণা সব কিছুকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেয়। যে পরিচয়ের ভিতের উপর সে তার পুরো জীবন দর্শনটা দাঁড় করিয়েছিল, সেটাই যে একটা মস্ত বড় ভুল ছিল। এই মুহূর্তটা ছিল গোড়ার জন্য বিধ্বংসী, কিন্তু একই সাথে মুক্তিরও, কারণ তার বিশ্বাসের কারাগারটা ভেঙে যাওয়ার পরেই সে একটা নতুন, আরও বড় সত্যকে দেখার সুযোগ পায়। তার পুরনো আমিটার মৃত্যুর মধ্যে দিয়েই যেন এক নতুন গোড়ার জন্ম হয়। পরিচয়ের সেই ধ্বংসস্তূপের ওপর থেকেই জন্ম নেয় এক নতুন গোড়া, যার দৃষ্টিভঙ্গি ছিল অনেক বেশি উদার, অনেক প্রসারিত। আসুন দেখি তার এই পুনর্জন্মের পথটা ঠিক কেমন ছিল। এখানে আসল উপলব্ধিটা হয়। গোড়া বুঝতে পারে দেশের প্রতি তার ভালোবাসাটা ছিল একদম খাঁটি, কিন্তু এতদিন সে এর উৎসটা ভুল বুঝেছিল। তার ভালোবাসাটা কোনো নির্দিষ্ট ধর্মের জন্য ছিল না, ছিল ভারতমাতার কোলে থাকা প্রত্যেকটা মানুষের জন্য। তার এই রূপান্তরকে আমরা ৩টি ধাপে দেখতে পারি। প্রথমে সে তার মিথ্যা পরিচয়ের শেকল থেকে মুক্তি পায়। তারপর সে এক নতুন পরিচয়ে পুনর্জন্ম লাভ করে, একজন সত্যিকারের ভারতীয় হিসাবে। আর সবশেষে সে এমন এক সত্যকে গ্রহণ করে যা সব বিভেদ, সব বিভাজনের ঊর্ধ্বে, যা হল মানবতাবাদ। তার এই দীর্ঘ যাত্রার সমাপ্তি হয় এই অসাধারণ উপলব্ধির মধ্যে দিয়ে। এই কথাগুলো তার নতুন বিশ্বজনীন দৃষ্টিভঙ্গিটাকে প্রকাশ করে। সে এখন আর কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, সে এখন গোটা ভারতবর্ষের। তার কাছে এখন ভারত মাতা, তিনি সকলের মা। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ১০০ বছরেরও বেশি আগে লেখা এই উপন্যাসের পরিচয়, দেশপ্রেম আর সবাইকে নিয়ে চলার ভাবনা আজকের এই বিভক্ত পৃথিবীতে আমাদের কী শেখাতে পারে? এ নিয়ে ভাবার অনেক অবকাশ আছে, তাই না?